হ্যাঁ, এসএসসি 2026 কি অবস্থা তোমাদের? আর মাত্র কয়েকটা দিন আছে ম্যাথ পরীক্ষার। আমি বলেছিলাম তোমাদেরকে যে ম্যাথের ক্ষেত্রে আমি মাত্র 100 এমসিকিউ দিব। এই 100 এমসিকিউ টাইপ যদি তুমি ভালো করে নিজের মাঝখানে আয়ত্ত রাখতে পারো, তাহলে তোমার হচ্ছে ম্যাথ নিয়ে যে এমসিকিউ একটা বয়, সেই বয়টা একটু হলেও কেটে যাবে। ওকে, এমনকি এই সাজেশন গুলোতে আমরা ইনশাআল্লাহ বাজিমাত করতে পেরেছি কিছুটা হলেও। ওকে, আমরা হচ্ছে সেটা আমার পোস্ট দেখলে তোমরা হয়তো বুঝতে পারবো যে আসলে এত বড় প্ল্যাটফর্ম না যে আসলে অনেক বেশি স্টুডেন্ট আমার অনেক বেশি কিন্তু হচ্ছে যে কয়েকটা হয়তো 10টা বা 20টা স্টুডেন্ট যে ক্লাস যেগুলো আমাদের যারা করেছে, তারা অবশ্যই এখানে বলতে পারবে না যে না স্যার আপনার যে সাজেশন দিয়েছিলেন তাহলে এটা এখান থেকে কমন পড়ে নাই। 100% এখান থেকে কমন ছিল, 100% কমন ছিল। যদি না হয় যা তোমরা হচ্ছে মিলে দেখতে পারো, যদি না মিলাইতে পারো যে এখান থেকে স্যার মিলেনি, আপনার সাজেশন হয়নি, সেক্ষেত্রে আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, তুমি স্কিপ করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে আজকে ওই ওই যারা গত পর্বে ক্লাসটা করেছে অবশ্যই 20টা এমসিকিউ দেখবো এখানে শেষ প্রথম পর্বে। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব আমাদের, আর এই দ্বিতীয় পর্বের মাঝখানে আমরা হচ্ছে বাকি 20টা এমসিকিউ শেষ করব এবং আমরা পাঁচটা পর্বে হচ্ছে আমরা হচ্ছে মোট 100 এমসিকিউ শেষ করব। ওকে, এটা তোমাদের সাথে আমাদের কথা ছিল একটা। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করি। দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। 3টি বাহুর কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের 3টা বাহু লাগে ত্রিভুজ অঙ্কন করতে, তাই না? আচ্ছা, 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। এইখানে তুমি একটা স্টেপ মনে রাখতে পারো, মূলত ইন্টারে ক্লাস করে আমি তাদেরকে সবসময় বলি, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর কথা বলে, এই 3টা বাহু তোমরা মনে রাখবে কোন কোন ক্ষেত্রে তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তারপর তোমার টিপসটা শিখিয়ে দিচ্ছি। দেখো, তুমি না পারো আর কি। প্রথম হচ্ছে আহ কোন কোন ক্ষেত্রে, যে 3, 4, 5 এরকম একটা বাহুর ক্ষেত্রে তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবা। 6, 8, 10 এরকম ক্ষেত্রে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবা। 5, 12, 13, 5, 12, 13 এই যে এই তিনটাই মনে রাখবা। এখান থেকে যে কোনো একটা তোমার পরীক্ষা চলে আসবে। ওকে, এটা হচ্ছে মুখস্থ রেখে বলবা যে এই বাহুগুলো থাকলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। ওকে, এখন কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় এখানে দেখি আমরা। দেখো, এখানে তো এর মাঝখানে একটাও নাই, আছে আছে দেখা যায় একটা। দেখছো অবস্থা, এই যে 6, 8, 10, এই যে 6, 8, 10, তার মানে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। ঠাড়া মুখস্থ করে ফেলবা এটা, যে এই 3টা ক্ষেত্রে এই বাহুগুলো দেওয়া থাকবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তারপরে যদি আমরা না পারি কি করবো, স্যার প্রথম দুইটা স্কোয়ার করবা, প্রথম দুইটা কি করবা, স্কোয়ার করবা। 6 স্কোয়ার আর 6, 8 স্কোয়ার দুটো যোগ করবা, যোগ করলে দেখবা এখানে আসে কত, 36 আর 64, তার মানে 100 আসে। কত আসে, 100 আসে। পরে তৃতীয় বাহুর কি করবা, স্কোয়ার করবা। তৃতীয় বাহুর স্কোয়ার করলে কত আসে, 100 আসে। তার মানে মানে দুইটা ত্রিভুজের স্কোয়ার বর্গের যোগফল তৃতীয় বাহুর কি বর্গের সমান। তার মানে যদি এরকম হয়, তাহলে এদিকেও তৃতীয় বাহু 100 হয়, এদিকেও 100 হয়। যদি এরকম আসে যে দুইটা বাহুর বর্গের স্কোয়ার সমান, তা তৃতীয় বাহুর বর্গের স্কোয়ার হয়, তাহলে তোমরা হচ্ছে এটা আনসার করবা। আর না হলে এটা তো মুখস্থ বলিয়ে দিলাম। পারবো, আশা করি পারবো। আচ্ছা, এখন আসি যে আমার 21 নাম্বার শেষ। 22 নাম্বার, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 ও 9 সেন্টিমিটার দেওয়া আছে। কত সেন্টিমিটার দেওয়া আছে, 4 ও 9 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে, কিছু কিছু দুষ্ট টিচার আছে, তারা কি করে যে এরকম ভাবে দেয় যে ত্রিভুজের দুই বাহুর বিয়োগফল তার তৃতীয় বাহু অপেক্ষা কি অবশ্যই কি হয়, ছোট হয়। তৃতীয় বাহু অপেক্ষা কি ছোট হবে, দুই বাহুর বিয়োগফল। ওকে, বিয়োগফলের ক্ষেত্রে কিন্তু বলছি। তারপরে দেখো, বলছি ত্রিভুজের দুই বাহুর যোগফল, আমরা যোগফল নিয়ে কাজ করি, দেখি যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বড় হবে। তাহলে দেখো, এইটাকে যোগ করো, দুটো বাহু এখানে কত হয়, 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে স্যার 13। স্যার এখানে দেখো 13 থেকে কোনো বড় হয় কিনা, বড় হয়, এরকম কোনো বাহু পাওয়া যায় না। তাহলে দেখি একটু আমরা চিন্তা করি, যদি আমরা যে কোনো দুই বাহু আর কি নিবা, যে স্যার এটা যোগ করি, 4 4 কত হয়, 8 হয়। তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় না স্যার, ছোট হয়। এটা যদি কল্পনা করি, তাহলে 4 আর 5 কত হয়, 9 হয়। তাহলে তৃতীয় বাহু কি হয়, তৃতীয় বাহু এটাতে ধরছি আমরা, তাহলে তৃতীয় বাহু কি 9 না, তার মানে 9 সমান হয়ে যায়, তার মানে এটা হয় না। তার মানে 6 আর 4 কত, 10, তার তৃতীয় বাহু অপেক্ষা কি হয়, তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। তার মানে তৃতীয় বাহু এখানে দেখো কত আছে, তৃতীয় বাহু এখানে আছে 9, আর আমরা এই দুটো যোগ করছি, যোগ করলে এইটা হয়, দেখো তোমার হচ্ছে 6। তার মানে 6 আর 4 যোগ করলে 10,
আর 9 থেকে বড়। এখন তোমার মনে মনে একটা প্রশ্ন করতেছে, স্যার 13 তো বড় ছিল, 13 নিলেন না কেন? স্যার দেখো 4 আর 9 যদি গুণ করি, 4 আর 9 13 যদি যোগ করি তাহলে কত হয়? 17 হয়। তৃতীয় অপেক্ষা বড় হয় না? হয় না। বা এভাবে যদি করো যে দুইটা যোগফল কত হয়? 13 হয়। আর এটা কি 13 হয়ে যায়, সমান হয়ে যায় না? তার মানে এটা হয় না। তার মানে এক কথায় লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে যে এই তৃতীয় বাহু এটা দুইটা বাহু যোগ করছে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়েছে, যেভাবে হোক না কেন সেটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, 23 নম্বর কোশ্চেনে যাই। দেখো কোন যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? কোন যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে সমদ্বিবাহু মানে কি? একটা ত্রিভুজের দুইটা বাহু সমান। তাহলে যদি স্যার এটা একটা ত্রিভুজ হয়, দেখো এই ত্রিভুজে এই দুইটা বাহু সমান দিলাম, এটা ছোট করে আঁকা কারণ হচ্ছে দেখো আমার এমনিতে জায়গা কম। ইনশাআল্লাহ একদিন স্মার্ট বোর্ডে যখন পড়াবো, ইনশাআল্লাহ তোমরা যদি সাপোর্ট থাকো, তোমাদের পাশে থাকো, ইনশাআল্লাহ একদিন স্মার্ট বোর্ডে তোমাদেরকে পড়াবো। ওকে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এটা যদি হয়, এটা এই বাহু দুটো সমান, তাহলে স্যার বলছে কি যে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, এটা জানি না আমরা। তাহলে দেখো এখানে তুমি মানগুলো বসানোর চেষ্টা করবা। বেশিরভাগ জ্যামিতির ক্ষেত্রে তোমার হচ্ছে যদি অপশন থেকে বাছাই করতে পারো, অঙ্ক সহজ। ওকে, তাহলে দেখো এইখানে 70 ডিগ্রি আর 40 ডিগ্রি, তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার মানে মনে রাখবা দুইটা কোণের মান কি হবে? আমার সমান হবে। দুইটা কোণের মান সমান হবে। তাহলে যদি আমরা এটাতে ধরি, এটা যদি আমরা 40 নিই, এটা যদি 40 নিলাম, 40 ডিগ্রি, এটা নিলাম কত? 70 ডিগ্রি। কত নিলাম? 70 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি এটা 70 ডিগ্রি হবে, এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। কারণ কয়টা সমদ্বিবাহু কি বলছি? দুইটা কোণের মান কি হবে? সমান হবে। তাহলে সমদ্বিবাহু দুইটা কোণের মান যদি সমান হয়, তাহলে স্যার এটা 70 ডিগ্রি হলে এটাও কি হবে? 70 ডিগ্রি হবে। তাহলে দেখো 70 এর 70 কত? 140, 40 আর 40 কত? 140 আর 40 হচ্ছে 180। বাহ, এটা মিলে গেছে দেখো। তাহলে এইটা আমার আনসার। ওকে, এটা আছে। বাকিগুলো দেখো মিলবে না, বাকিগুলো মিলবে না। তাহলে এইটা আনসার। ওকে, এরপর আসি 24 নম্বর কোশ্চেনে। তার 24 নম্বর কোশ্চেন কি বলা আছে যে এখানে এটার চিত্র দেওয়া আছে, চিত্রে এক্স স্কয়ারের মান কত দেওয়া আছে? 70 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি? 70 ডিগ্রি। এক্স ওয়াই আর এক্স জেড হচ্ছে কি? এই যে এক্স ওয়াই আর এক্স জেড দুটো সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, ও ওয়াই এবং ও জেড হলো, এই যে ও ওয়াই এবং ও জেড কার সমদ্বিখণ্ড? এই দুটো কি সমদ্বিখণ্ডক করছে, এই দুটো বাহু সমদ্বিখণ্ডক। ওকে, আচ্ছা, ও ওয়াই জেড, ও না ওয়াই ও জেড, ওয়াই ও জেড মানে এই যে এই কোণটা বের করতে বলছে। আচ্ছা, এই কোণটা বের করতে বলছে। একটু দেখো সবাই, একটু কল্পনা করো, স্যার সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এটা 70 ডিগ্রি হইলে, এটা যদি 70 ডিগ্রি হয়, আমার এই পুরো ত্রিভুজটা বের করা আগে, পরে বাকিগুলোর কাজ। স্যার এখানে 70 ডিগ্রি চলে গেছে, তার মানে আমার হাতে আছে কত ডিগ্রি? 110 ডিগ্রি আছে। কারণ 180 থেকে 70 চলে গেছে, কত আছে? 110 ডিগ্রি আছে। তাহলে 110 ডিগ্রি যদি আমি হচ্ছে কি করছে, এই 10 এই দুইটা মাঝে ভাগ করে দিবা না, এই দুইটা মাঝে ভাগ করে দিবা না, তাহলে যদি ভাগ করে দাও তাহলে কত ডিগ্রি করে পারে? 55 ডিগ্রি করে পারে। কত ডিগ্রি? এটা 55, এখানে কত করে পারে? 55 পরে। তাহলে 55 55 কত হয়? 110। তাহলে দেখো যেহেতু এখানে তো সমদ্বিখণ্ডকের কথা বলা আছে, কার কথা বলা আছে? সমদ্বিখণ্ডকের কথা বলা আছে। তাহলে 55 এটার মানে, এটার মানে 55। সমদ্বিখণ্ডক মানে কি? স্যার অর্ধেক করে দিব, তার মানে এটা 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে 27.5। তাহলে এটার কত আসবে? 27.5। তাহলে এটার আসবে 27.5 সমদ্বিখণ্ডক করার পর। ওকে, তাহলে এই যে এইটুকু পারতেছে কি, এই যে এইটুকু পাইতেছি, হ্যাঁ পুরাটা মধ্যে এইটুকু সমদ্বিখণ্ডক করে এইটুকু পাইতেছি। তাহলে স্যার এই 27.5 আর 27.5 যোগ করলে আবার কত হয়? 55 হয়। দেখো খুব মজার একটা অঙ্ক, 55। তাহলে স্যার এই দুটা যোগফল, এই দ্বিবাহু যোগফল যদি 55 হয়, তাহলে এই পুরো ত্রিভুজটা মানে কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে কত বাদ দিবা? তার দুইটা বাহু যোগফল বাদ দিবা, তাহলে 55 বাদ দিবা। তাহলে বাদ দিলে তোমার এখানে কত থাকবে? 125। তাহলে দেখো আনসার হচ্ছে 125, আছে না? হ্যাঁ, এই যে 125। ক্লিয়ার? ওকে, দেখো খুবই ইজি একটা অঙ্ক, শুধু একটু বিশ্লেষণ যদি একটু মনে রাখতে পারো তাহলে সবগুলো অঙ্ক তুমি করতে পারবা। আচ্ছা, এরপর একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়? এই প্রশ্ন যে কত পরিমাণ আসছে বোর্ডের মাঝখানে, অনেক অনেক পরিমাণ। এইবার একটু কমন পেতে পারো। দেখো এই একটি চতুর্ভুজ অঙ্কন করতে, যদি চতুর্ভুজ আপনার ঢুকো তখন শিডিউল দেওয়া আছে কি কি দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা যাবে। তার মানে তুমি যে বলবো 5টা উপাত্ত তোমার দরকার হবে, হয় 3টা বাহু 2টা কোণ, এভাবে তোমার 5টা উপাত্ত দরকার হবে। হ্যাঁ, তার মানে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে কয়টা উপাত্তের প্রয়োজন হয়? বলি অলরেডি 5টা উপাত্তের প্রয়োজন হয়। কয়টা? 5টা উপাত্তের প্রয়োজন হয়। এরপর আসি, একটি বাহুর দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি অঙ্কন করা যায়? স্যার মনে রাখবা, একটি বাহুর দৈর্ঘ্য, একটা পরিসীমা, একটা হচ্ছে কি দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে অবশ্যই কি অঙ্কন করা যাবে? বর্গ অঙ্কন করা যাবে। তাহলে এই তিনটা মনে রাখবা, পরিসীমা, বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি বর্গ অঙ্কন করা যাবে। তাহলে
এই হচ্ছে আমাদের মোটামুটি তোমার হচ্ছে 26টা পর্যন্ত এমসিকিউ চলে আসছে আজকে দ্বিতীয় পর্ব থেকে। আমরা হচ্ছে মাদ্রাসা করা করলাম 6টা হয়ে গেছে অলরেডি। বাকিগুলো আমরা হচ্ছে এই ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসে আমরা 40টা এমসিকিউ পর্যন্ত চলে যাবো, মানে প্রথম আর দ্বিতীয় পার্ট মিলে। এখন প্রথম পার্ট যা দেখো না, প্রথম পার্টটা অবশ্যই দেখে নিবা, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই ক্লিয়ার করে নিবা। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এমএসটি সাকসেস একাডেমি ফেসবুক পেজ বা গ্রুপে তোমরা কি করতে পারো, মেসেজ দিতে পারো, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। ওকে, 27 থেকে 33 এমসিকিউ যারা পারবে তারা হচ্ছে প্রো, আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে। 27 থেকে তোমার 33 পর্যন্ত এমসিকিউ গুলো আমি এমন ভাবে করাবো তোমার মাথা একবার গেঁথে যাবে। আর এখান থেকে কোনোদিন কোশ্চেন আসলে একবার বুড়া বয়স পর্যন্ত তোমরা মনে রাখবা, কোনোদিন ভুলতে পারবা না। ওকে, তাহলে দেখো আজকে এই 27 পর্যন্ত এমসিকিউ একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এখন পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব, মনে রাখবা। একটু আগে আমরা পড়ে আসছি যে একটা বর্গমূল করতে আমাদের পরিসীমার প্রয়োজন হইতো, তারপর হচ্ছে একটা বাহুর প্রয়োজন হইতো, একটা কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন হইতো। তেমনি এখানে যদি বলছি একটা পরিসীমা একটা কোণ দেওয়া থাকলে কি প্রয়োজন হবে, তার একটা পরিসীমা একটা কোণ দেওয়া থাকলে আমরা সহজেই রম্বস অঙ্কন করতে পারবো। কি অঙ্কন করতে পারবো? রম্বস অঙ্কন করতে পারবো, একবারে ঠাড়া মুখস্থ করে ফেলবো এটা। ওকে, আর এখান থেকে সবচেয়ে তোমার হচ্ছে সেন্সিটিভ কোশ্চেন গুলো। সেন্সিটিভ কেন বললাম? কারণ এখানে কনফিউশন করে দেবো তুমি যে কোনটা হবে, বর্গ হবে না রম্বস হবে না আয়ত হবে, একটু এই জন্য একটু ধারাবাহিক বলে এগুলো মনে রাখবো, মুখস্থ করে ফেলো যে কয়েকটা দিছি। ওকে, শুধু পরিসীমা দেওয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব? শুধুমাত্র পরিসীমা স্যার, শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে আমি একটু আগে বলছি যে বর্গ অঙ্কন করা সম্ভব। কি অঙ্কন করা সম্ভব? একটু আগে বলে আসছি, মাত্র কয় নাম্বারে 26 নাম্বার এমসিকিউতে বলে আসছি। শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা সম্ভব। ওকে, শুধুমাত্র দুটি বাহু দেওয়া থাকলে, একবার ইজি, শুধুমাত্র দুটি বাহু দেওয়া থাকলে আয়ত অঙ্কন করা সম্ভব। শুধুমাত্র দুটি বাহু দেওয়া থাকলে কি আয়ত অঙ্কন করা সম্ভব। ওকে, এখন আসি আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। বৃত্ত, এখান থেকে যে তিনটা 1 2 3 4টা আছে সবগুলো হচ্ছে বৃত্তের। আর বৃত্তের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হও তাহলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো বৃত্তের ক্ষেত্রে স্যার, একটা বৃত্তের ক্ষেত্রে আমি একটু তোমাকে একটু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, যেহেতু এমসিকিউ ক্লাস বেশি লং করবো না, একটু জাস্ট একটু বুঝাই তোমাকে। দেখো স্যার, এটা যে একটা বৃত্ত হয়, এটা কি হয়? বৃত্ত হয়। তার বৃত্তের মাঝকেন্দ্রে থাকে সেটা হচ্ছে কেন্দ্র, সেটা কি কেন্দ্র। তার কেন্দ্র থেকে যেদিকে যাও না কেন, কেন্দ্র থেকে তুমি যেদিকে যাও না কেন সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই পর্যন্ত এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, আবার এখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এইটুকু কি ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যেদিকে জানি কেন সেটা কি আমার ব্যাসার্ধ। তার মানে যদি এটাকে আমরা লিখি যে কেন্দ্র থেকে যেদিকে যাই সেটা হচ্ছে ব্যাসার্ধ, পেয়ে গেলাম, বুঝতে পারছি এইটুকু। এখন কথা হচ্ছে এখান থেকে এখানে গেলাম, এটা একটা যা, আবার এখান থেকে যদি এখানে যাও এটা একটা যা, এখান থেকে এখানে গেল এটা একটা কি যা। তার মানে এইগুলো হচ্ছে আমার কি যা বোঝা। ওকে, তাহলে যা বোঝা এটা। এখন কথা হচ্ছে যে আমাদের চিত্রের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, তাহলে কেন্দ্র থেকে যেদিকে যাও সেটা হচ্ছে কি ব্যাসার্ধ যদি হয়, তাহলে দেখো এখানে ও এস কয় সেন্টিমিটার, তার ও এস এর পরিমাণ হচ্ছে 3 সেন্টিমিটার। কত? তাই এইটুকুর মান কত? 3 সেন্টিমিটার। দেখো একটা কোশ্চেনে সবগুলো, এখানে সবগুলো পারবা। ও এস এর ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। ওকে, আর হচ্ছে পি কিউ বের করতে বলছে। কি বের করতে বলছে? পি কিউ, তার মানে এই পুরো জ্যাটার দৈর্ঘ্য বের করতে বলছে, তাই কিনা? পি কিউ পুরো জ্যাটার দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে দেখো যদি আমার এই দুইটা বাহু দেওয়া আছে, এটা হচ্ছে 5 দেওয়া আছে, এটা হচ্ছে 3 দেওয়া আছে, তার মানে এটা একটি কি সমকোণী ত্রিভুজ না? কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না? তার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটার মান কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান দেওয়া থাকে। অতিভুজ আমরা যদি পিথাগোরাস মামার একটা সূত্র জানি না, পিথাগোরাস মামা, ওই পিথাগোরাস মামা কি সূত্র শিখেছিল জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাই না? তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে কি কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, আর কি আছে? লম্ব দেওয়া আছে। তাহলে অতিভুজ আর লম্ব দেওয়া থাকে, তাহলে কার মান বের করতে পারবো আমরা? ভূমির মান বের করতে পারবো। ভূমি ইকুয়াল টু কি হবে? ভূমি ইকুয়াল টু কি হবে? রুট ওভার। তাহলে কি রুট ওভার কি হবে? রুট ওভার দেখো অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই কিনা? তাহলে এখানে দেখো অতিভুজ কত আছে স্যার? অতিভুজ হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার রুট ওভার 5 স্কয়ার মাইনাস হচ্ছে কি লম্ব আছে 3, তার মানে 3 স্কয়ার, 3 স্কয়ার। তাহলে 5 স্কয়ার কত হয়? 25, আর হচ্ছে 9 3 স্কয়ার করে 9, তাহলে 25 থেকে 9 চলে গেল থেকে, তার 25 থেকে 9 চলে গেলে থাকবে 16, কত থাকবে? 16 রুট 16। তাহলে 16 যদি রুট স্কয়ার করি তাহলে 4, কত পাবা? 4। তার মানে স্যার এইটুকুর মান কত পাচ্ছি আমি? এইটুকুর মান পাচ্ছি 4। ওকে, এটুকুর মান যেহেতু 4 পাচ্ছি, তাহলে আমার বলছি পি এস এর মান তো চাই নাই, চাইছে কার মান? পি এস এর মান, পি কিউর মান। তাহলে মনে রাখবা এখান থেকে যদি এইটুকু আমার ব্যাসার্ধ হয় তাহলে যাটা তার দ্বিগুণ হবে, মানে ব্যাসটা কি তার কি হবে? দ্বিগুণ হবে। তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে মনে রাখবা এইটাকে এর অর্ধেক, তার অর্ধেক মানে ডাবল না, এই দুটো সমান না, দুটো সমান না, তার মানে কি দ্বিগুণ হবে। তাহলে এর সাথে কত গুণ করে দিবা? এই 4 এর সাথে দ্বিগুণ করে দিবা, কত হয়? 8 হয়। দেখো তো আনসার 8 আছে কিনা? হ্যাঁ, এই যে
কত ইজি না, অনেক ইজিলি করা যায়। এখন দেখো আরেকটু ক্লিয়ার হই, আমরা আরো ক্লিয়ার হই। দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ধরো এটা আমার বৃত্ত, ধরো আমি একটু এই থেকে একটু মুছে দিই, হ্যাঁ? তুমি যে কত যে আপন, এ কথা যদি তুমি জানতে। আচ্ছা দেখো, এখন এই যে এখানে বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হয়, যদি এটা একটা বৃত্ত হয়, তাহলে এখানে ধরো এদিকে ধরো ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের আছে কেন্দ্র থেকে, এদিকে 3 সেন্টিমিটার, এইটুকু মান কত? 3 সেন্টিমিটার। ওকে, কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী, কেন্দ্র থেকে, স্যার এটা কেন্দ্র না আমার, এটা এখান থেকে তো এটা ব্যাসার্ধ হয়েছে, কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী কি আছে, একটা যা আছে, তার মানে এই যে দেখো যে এই যে 2 সেন্টিমিটার দূরত্ব, ধরো এখানে একটা কি আছে আমার, এই যে একটা দেয়া আছে, বুঝছো? সেটা বুঝছো কিনা? কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, এই যে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী যায়, তার মানে এইটা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান হচ্ছে 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে একটা নাম দাও তুমি, ধরো এটা ও পি কিউ আর, তার মানে বলছে কি জায়ের দৈর্ঘ্য বের করো। ওকে, জের দৈর্ঘ্য যদি বের করতে যাই, তাহলে এই জের ক্ষেত্রে তুমি দেখো পি আর তার মানে পুরাটার মান বের করতে হবে। সেম এই যে 30 নাম্বার যেটা করছিল, 30 নাম্বারের সেম এটা। তাহলে এইটা যদি আমার ভূমির মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি পুরাটা মান বের করতে পারতেছি, ইজিলি ব্যাপার। তাহলে দেখো ভূমির মান কত হবে, স্যার এই সূত্রের মাঝখানে পড়ে কিনা, এই সূত্রের মাঝখানে পড়ে কিনা, কি পারি, ভূমি ইকুয়াল টু কি পাই, রুট ওভার লম্ব স্কয়ার, মানে অতিভুজ মানে কি 9, আর হচ্ছে এখানে কি ভূমি, এটা কি আমার লম্ব স্কয়ার কি হবে, মাইনাস, না এই লম্ব স্কয়ার মাইনাস সূত্রের ক্ষেত্রে এখানে দেখো এই সূত্রটাই সেম, লম্ব মাইনাস করলে তাহলে কত হয় 4, 2 গুণ 4 না, তোমার লম্ব স্কয়ার তো 2 গুণ 4, তাহলে এখান থেকে পেলাম √5, কত পেলাম √5। তাহলে পি কিউর মান কত পেয়ে গেছি আমি, √5 পেয়ে গেছি। তাহলে যেহেতু পি কিউর মান √5 পেয়ে গেছো, তার মানে পি আর এর মান কত হবে, কত গুণ করবা, 2 গুণ করবা, হ্যাঁ ঠিক আছে, 2 গুণ করলে কত হয় 2√5। তাহলে দেখো 2√5 আনসার আছে কিনা, এই যে 2√5, ক্লিয়ার। এখন দেখো 26 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে, আমি একটু দেখা দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবা। আর হচ্ছে আমরা যারা হচ্ছে আমার ফেসবুক বা যেখান থেকে দেখো না কেন, ইউটিউব বা ফেসবুক যেখান থেকে ক্লাসটা দেখো না কেন, অবশ্যই এটার উত্তর তোমরা দিবা 32 নাম্বারের আনসার তোমরা নিজেরা দিবা। ওকে, দেখি কে কে পারো। এখন দেখো আমি জাস্ট তোমাকে চিত্র ধরিয়ে দিচ্ছি, তুমি নিজেরা পরে বাকিটা করে ফেলবো। বলছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্রতে, তাহলে দেখো এটার বৃত্ত হয়, তাহলে কেন্দ্র হচ্ছে এটা আমার, তার কেন্দ্র যদি এটা হয়, ব্যাস ধরলাম এই যে ব্যাসার্ধ না, 26 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটুকুর মান কত 26। কেন্দ্র হতে 5 সেন্টিমিটার যার দৈর্ঘ্য, কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার যার দৈর্ঘ্য, দূরত্ব না এই যে, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা কি বের করতে বলছে, এটা জায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো সেম অনুরূপ বের করতে পারবে কিনা, তাহলে ভূমির মানটা বের করবা, ভূমির সাথে কত গুণ করবা, 2 গুণ করবা। সবাই কমেন্ট করো, হারিয়া ফারিয়া। ওকে, এরপর লাস্ট যে অঙ্কটা বৃত্তের ক্ষেত্রে, আশা করি বৃত্তটা তোমার কাছে একটু হলে ইজি বানাতে পারছি কিনা। ওকে, আচ্ছা দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সেম কাহিনী, কারণ এখন বলতে পারো যে স্যার একটা বারবার রাখছেন কেন, একটা কনসেপ্টে সবগুলা ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হলে, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হয় 5, আর বৃত্তের কেন্দ্র হতে কোন জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার লম্বের দৈর্ঘ্য এখানে কত, এই যে অঙ্কিত যে লম্ব জায়ের উপর, এটা কত 3 সেন্টিমিটার হলে বৃত্তের জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তার জায়ের দৈর্ঘ্য নির্ণয় করবো পারবা না, তার জায়ের দৈর্ঘ্য নির্ণয় করলে দেখো কত হয়, এখানে দেখো 5 × 25, 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয় 16 পাই, কত পাই 16 পাই। ওই যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর আমরা যেহেতু ভূমির মানটা দেওয়া নেই এখানে, তাহলে ভূমির মান বের করতে গেলে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখানে ভূমির উপর স্কয়ার ছিল, এটার স্কয়ার এই সাইডে আসলে রুট হয়ে যায়, জানি কিনা। এখন তাহলে এখানে পাইলাম 16, এখানে যদি আমি রুট করি 16 তাহলে 16 রুট করলে হবে 4, আর 4 এর সাথে 2 গুণ করবা, তার মানে 7 গুণ 8, তার মানে এটার মান হচ্ছে 8। ওকে, তাহলে বৃত্ত থেকে আমার মনে হয় বৃত্ত থেকে আমি তোমাদের জন্য একটু হলে তোমাদের একটু ইজি করতে পারছি। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ড সার্কেলের পাশে শেয়ার করবা। তাহলে দেখো আমরা হচ্ছে বৃত্তের পরিধির
তাহলে দেখো আমরা হচ্ছে আজকের এমসিকিউ যে 20টা এমসিকিউ এর মাঝখানে আমরা লাস্ট সময় চলে আসছি। এই লাস্ট কয়েকটা এমসিকিউ যদি শেষ করতে পারি তাহলে আমরা হচ্ছে 40 পর্যন্ত আমরা হচ্ছে 2টা পড়বো, এটা হচ্ছে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে। আর যারা আমি বলছিলাম আগেই, যারা হচ্ছে এখনো বুঝতেছো না যে আমার কোন এমসিকিউ গুলো আসলে সমস্যা হচ্ছে, কোনগুলো টাইপ গুলো সমস্যা হচ্ছে, সেই টাইপ গুলো আমাদের কাছে তোমরা কমেন্ট করো বা আমাদের এমএসটি সাকসেস একাডেমি পেজে তোমরা হচ্ছে নক করতে পারো, আমরা সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে। আচ্ছা দেখো, প্রথম বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমরা হচ্ছে মোটামুটি জ্যামিতি, তারপর হচ্ছে যে অধ্যায়গুলো এটা হচ্ছে 11 অধ্যায়, আর 11 অধ্যায় আগে তোমাদের যে শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো আছে আমরা মোটামুটি কভার করছি। ওকে। এখন দেখো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার হলে এটার দেওয়া আছে, তাই না? এখন পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে মনে রাখবো সবসময় যে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এভাবে হয় যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি বলছে না, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কি হবে, কিউ বাই আর। তার মানে এই যে এই দুটো কি থাকবে সবসময় সেম থাকবে, এটা একটু মনে রাখবা, বেশিটা মনে রাখবা। ওকে। তাহলে পি কিউ আর সমান কি, আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি না যে কিউ স্কয়ার ইকুয়াল টু কি পি আর। তাহলে সি কিউ কোশ্চেন আশা করি এইটুকু সমস্যা নাই। কিউ স্কয়ার সমান কি লিখতে পারো, পি আর লিখতে পারো। আচ্ছা কিউ স্কয়ার সমান যদি পি আর লিখতে পারি তাহলে দেখি তো এখানে মান বসাই, এখানে কিউ স্কয়ার মান বসাইলে এখানে কিউ স্কয়ার মান কত আছে, পি আর আছে না, তাহলে এখানে কি বসবে, পি আর। আবার এখানে দেখো কিউ স্কয়ার পরিবর্তে কি বসাতে পারি, এখানে কিউ স্কয়ার পরিবর্তে পি আর বসাতে পারি। শর্টকাটে, খুবই শর্টকাটে শেষ করতে হবে। তাহলে পি স্কয়ার এখানে দেখো, আর এখানে দেখো কি কমন যায়, উপরে কমন যায়, এখানে পি আর আছে আর এখানে পি আছে, তাহলে এখানে পি কমন যায়, তাহলে থাকে কি পি প্লাস আর। পি প্লাস আর থাকে কিনা, দুটো থেকে একটা কমন নিছি, পি প্লাস আর। এখানে দেখো এখানে পি আর আছে, এইটুকু তো তখন বাদ, কারণ এটার পরিবর্তে তো আমরা পি আর বসাইছি, তাই না? এখন দেখো এখান থেকে এখানে আর স্কয়ার, এখানে পি আর আছে, তাহলে কি কমন যায়, আর কমন যায়, থাকে কি পি প্লাস আর। পি প্লাস আর, তাহলে এটা কাটা যায়, থাকে কি পি বাই আর, তাহলে পি বাই আর খ নাম্বার আনসার। খুবই ইজি, তাই না? এখন দেখো নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। ওকে। একটু আগে বলছি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি, তার ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে কিউ স্কয়ার বাই পি আর হতে হবে, কিউ স্কয়ার বাই কি হতে হবে, পি আর হতে হবে। ধরো আমরা এইটা নিয়ে আমরা কাজ করব, আমরা এটা নিয়ে যদি কাজ করি তাহলে কি আছে 2:4 কি আছে 8 আছে, তাই না? এখন তো এটা নিয়ে কাজ করি, তাহলে ধরো এটার আমি পি ধরলাম, এটারে কিউ ধরলাম, এটারে কি ধরলাম, আর ধরে নিলাম। ওকে। যখন তুমি হচ্ছে এখন স্যার বলতে পারো স্যার আপনি এটা নিয়ে কেন কাজ করলেন, এখন ধরো তুমি যখন এগুলো বুঝে যাবা তুমি নিজে কাজ করতে পারবা। ওকে। এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো পি কিউ আর নিয়ে কাজ করতেছি আমরা, আনসার পি কিউ আর নিয়ে কাজ করলে কি হবে, পি বাই আর ইকুয়াল টু কি হবে, কিউ বাই আর। তাহলে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই আর যদি হয় তাহলে এখানে পি এর মান দর্শি কত 2, তাহলে 2, আর কিউ এর মান দর্শি কত 4, তাহলে এখানে কি হবে 4 ইকুয়াল। এখানে দেখো পি এর কিউ এর মান কত দর্শো 4, আর এখানে আর এর মান কত দর্শো 8 দর্শো। ওকে। ধরার পর এখন দেখো এখানে এটা যে 4 আর 4 কি সমান না, আমরা কি 4 আর 16, আমরা এটা লিখতে পারি যে 4 স্কয়ার লিখতে পারি, একই কথা 4 আর 16 হয় 4 স্কয়ার লিখলে। এখন এটা গুণাকার লেখো 2 ইনটু কত 8, তাহলে দেখো এখানে 4 এর মান কত ছিল, 4 এর মান ছিল হচ্ছে দেখো কিউ, তাহলে কিউ স্কয়ার ইকুয়াল টু 2 আর পি, তাহলে পি কিউ, তাহলে কিউ স্কয়ার সমান পি কিউ। দেখো তো সমীকরণের সাথে মিলে কিনা, যে সমানুপাতিক যে ক্রমিক সমানুপাতি তাহলে মিলে না এটার সাথে, এটা কি আমার আনসার। ওকে। তার মানে তুমি যখন এটা তুমি ক্লিয়ার হয়ে যাবা যে স্যার এটা এভাবেই হয়, তখন তুমি মানে আর তোমার ইয়ের দিকে তাকাইতে হবে না, তখন আর তোমার সবগুলো এমসিকিউ তোমার করতে হবে না, ধারাবাহিক ভাবে। কথা বুঝতে পারছি? ওকে। এরপরে আসি যে এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে 2:3 এবং 2:x সমান কি 1:2 হলে ওয়াই এর মান বের করতে বলছে, কার মান, তার এখান থেকে ওয়াই এর মান বের করতে বলছে। ওকে। তার মানে যেভাবে হোক এক্স এর মানটা নিয়ে আসতে হবে। ওকে। আচ্ছা একটু কল্পনা করি, একটু যেহেতু আমার জায়গা কম এই সাইডে আমি একটু মুছে দিই। ওকে। চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি সবারই। আচ্ছা দেখো এখন এক্স ওয়াই, এক্স ইস টু ওয়াই, তাহলে এখানে লিখি এক্স ইস টু ওয়াই, তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2/3, 2:3। তাহলে আমরা জানি কি ইস টু মানে কি করা, ভাগ করা, ইস টু মানে ভাগ করা। তাহলে এটা এইভাবে লিখতে পারি যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/3। আবার কি আছে 2:x ইকুয়াল টু কি 1/2, তাহলে 2:x ইকুয়াল টু 1:2, তাহলে এটা লেখা যায় 2/x ইকুয়াল টু 1/2, 2/x ইকুয়াল টু 1 বাই কি 2। ওকে। এখন দেখো এখানে স্যার এখানে x বাই ওয়াই ছিল 2/3, আর এখানে 2/x ইকুয়াল টু 1 বাই কত 2। আমার এখান থেকে কার মান বের করতে হবে, মান বের করতে হবে ওয়াই এর মান বের করতে হবে। তার মানে এখান থেকে আমি যদি x এর মানটা বসে বের করতে পারি, দেখো এখানে x সমান কত হয়, তাহলে উল্টাই দাও রাশিটারে, তাহলে x বাই কত হবে 2 হবে,
ইকুয়াল টু কি, এখানে ওটা দিলে নিচে 1 চলে যাবে না, তাহলে 2, তাহলে এটা গুণা ভাগাকার আছে, এখানে কি হবে গুণাকার হবে, তাহলে x ইকুয়াল কত পেলাম আমরা 4 পেলাম, কত পেলাম x ইকুয়াল 4 পেয়ে গেছি। তাহলে x এর মান যদি এখানে বসাই দিই, x এর মান কত বসাবা এখানে বসাই দাও, তাহলে x এর মান যদি এখানে বসাও তাহলে কত পাও দেখো, একটু বসে দিই, x এর মান যদি এখানে বসাও দেখো এখানে পাবা তুমি 4/y ইকুয়াল টু কি 2/3, তাহলে এখানে আরো গুণ করো, তাহলে 2y ইকুয়াল টু কত, এর সাথে গুণ করো 2y, আর এর সাথে 3 4 12, তাহলে y ইকুয়াল টু গুণাকার আছে তাহলে ভাগাকার, তাহলে 12 বাই কত 2, কত ভাই 6, আনসার 6 আছে দেখো তো, হ্যাঁ আনসার 6 আছে, এই যে আমার আনসার 6। কত ইজি তাই না, একটু যদি খালি মনোযোগ দিয়ে নিয়মগুলো মনে রাখতে পারো তো, বা অঙ্কে খালি তোমাকে কি করতেছে ওয়াটার রাইসের মতো বানিয়ে দিচ্ছে। ওকে আচ্ছা, এখন যেহেতু আমার 36 পর্যন্ত আমাদের ক্লিয়ার, আসি। আচ্ছা, এরপর আমরা দেখো 37 নাম্বারে কি আছে দেখো, 37 নাম্বার আছে যে x ইস টু ওয়াই ইকুয়াল টু 4 ইস টু কত 5, আর y ইস টু কত আছে y ইস টু z ইকুয়াল টু 2 ইস টু 3। আমরা একটু লিখি দেখো, x ইস টু ওয়াই আছে 4 ইস টু 5, আর হচ্ছে y ইস টু z হচ্ছে কত 2 ইস টু হচ্ছে 3। আমরা হচ্ছে ক্রমিক সমান্তরাল সবগুলো মানি বের করতে বলছে তাই না, যেহেতু ইস টু আকারে সবগুলো এই সবগুলো মানি বের করবো। ওকে, খুবই ইজি একটা অঙ্ক। দেখো এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আমরা জানি ওয়াই এর মানটা সবসময় কি থাকবে, সবসময় সেম থাকবে। এখন ওয়াই আছে এখানে আছে কত, এখানে দেখো ওয়াই আছে 5, আর এখানে ওয়াই আছে কত, এখানে ওয়াই আছে 2, তারপর সমান বানাইতে হবে। এখন এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে 4 8 ইস টু কত হবে 8 ইস টু 10, আর এখানে যদি 5 দ্বারা গুণ করো তাহলে কি 5 ইস কত হবে 5 গুণ 10 ইস টু কত 3 5 15। কেন করলাম স্যার, কারণ আমরা জানি যে এই যে যদি এক্স ওয়াই জেড ক্রমিক সমান্তরাল হয় তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি ওয়াই বাই জেড, তার মানে এই দুইটা মান কি থাকে সবসময় সমান থাকে। এই জন্য আমরা গুণ করে মিলাই নিলাম যে ওয়াই এর মানটা শুধু জাস্ট মিলাইতে হবে। ওকে, এখন এই মিলানোর পর তোমার দেখো এখানে কি আসছে, তাহলে এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান হচ্ছে 10, আর হচ্ছে জেড এর মান হচ্ছে কি তো 15। দেখো কই মিল আছে, 8 ইস টু 10 ইস টু 15 কই আছে, 8 ইস টু 10 ইস টু 15, এই কত ইজি তাই না। এখন দেখো এ বাই বি, তাহলে আমরা 37 শেষ হয়েছে। ওকে, এখন দেখো 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 কাহিনী ফুটিয়ে তুলতে হবে। ওকে দেখো 38 নম্বরে এ বাই বি বি বাই সি যেমন 1/3 আছে তাই না, এ ইস টু সি এর মান বের করতে বলছে, যেহেতু এ ইস টু সি এর মান বের করতে বলছে তাহলে আমি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু 1/3 বা বি বাই সি ইকুয়াল টু 1/3 লিখতে পারি কিনা। স্যার এটার আবার এভাবে লেখা যায় যে বা a is to b equal to কি হবে, a is to b equal to কি হবে 1 is to কত 3, 1 is to 3, তাহলে 1 is to 3। আচ্ছা এখানে দাঁড়াও, আচ্ছা এখানে একটু ডাক্তার একটু ভুল হয়েছিল, দেখো 2 হবে এখানে, এখানে কত হবে 2 হবে, তাহলে 2/3, হ্যাঁ 2/3। ওকে, তাহলে এখানে 2 is to 3 হবে, 2 is to কত 3। এখানে দেখো b রে যদি এভাবে আমরা মডিফাই করি তাহলে b is to c equal to কি হবে 2 is to কত 2 is to 3। এটা মডিফাই করার পর এখানে বি এর মান কত, এখানে বি এর মান 2, আর এখানে বি এর মান কত, এখানে বি এর মান 3। তার মানে তো আমার বি মিলাইতে হবে, বলছিলাম কি এই যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার মানে এখানে দুইটা মিলে মাঝখানে মানটা মিলতে হবে। তাহলে মিলাইতে হলে এখানে এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে এটা সমান, এর সমান সংখ্যার সমান হয়। মানে এখানে যা গুণ করবা, এখানে যা গুণ করবা এটা যত দুইটা মান কি হয় সমান হয়। তাহলে এখানের সাথে যদি আমি 2 গুণ করি এটার সাথে, তাহলে 2 গুণ 4 ইস টু কত হবে 6, তাহলে এটা 6 বানাইতে হবে। তাহলে এখানে 3 গুণ করো, 6 ইস টু কত হবে 3 গুণ 6 আর 3 3 9। তার মানে এই যে এইটা বি মিলে গেছে না, আমার বের করতে বলছে এসি, তাহলে এসি কত হবে 4/9, কত হবে 4:9, তাহলে 4:9 এই যে 4:9। ওকে 4:9 বুঝতে পারছি। ওকে, এরপর আচ্ছা এরপর দেখো প্রচন্ড গরম, আসলে আজকে প্রচন্ড গরম, আর হচ্ছে যেহেতু এভাবে স্মার্ট বোর্ড ছাড়া আসলে ক্লাস করাইতে হইতেছে, তো একটু কষ্টের মূল্য দিও। তোমাদের জন্য মানে তৈরি করতেছি। এখানে আসলে প্রফিটটা হচ্ছে আমার যে তোমাদের ভালোবাসা পাওয়া, এই ভালোবাসা থেকেই কাজগুলো করতেছি। দেখো গেমের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মুখ দেওয়ার কথা আসতেছে না। ওকে, যেহেতু রেকর্ড করতেছি অনেক তোমার থাকে, একবার লিখতে হয় আবার মুছতে হয় আবার লিখতে হয়, তো তোমরা হয়তো একটু কম পাচ্ছ যে না হয়তো আমি তাড়াতাড়ি দিচ্ছি করতেছি, কারণ এখানে অনেক কাজ থাকে, যেহেতু একবার লিখতে হচ্ছে আবার মুছতে হচ্ছে আবার লিখতে হচ্ছে, যেহেতু সব কাজ আমি করতেছি। তো জাস্ট এইটুকুই তোমাদের কাছে অনুরোধ থাকবে, ক্লাসগুলো ঠিকভাবে করবা। অবশ্যই এই অদমের একটু পারিশ্রমিক একটু হলে মূল্য দিবা, ঠিক আছে। পরিশ্রমের এইটুকু চাই, আর কিছু চাই না, জাস্ট তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। ওকে, এখন দেখো যে এখানে 39 নাম্বার 5:7 x is to 14
এক্স এর মান বের করতে বলছে। একটু আগে আমরা একটা সেম অঙ্ক করছি, এই যে অঙ্কটা ছিল 36 নাম্বারে, এই 36 নাম্বারের অনুরূপ হবে এই 39 নাম্বার অঙ্কটা। অবশ্যই তোমরা 39 নিজে করবা, কমেন্ট করে আনসার করবা। যারা ফেসবুক থেকে দেখবা ফেসবুক আনসার করবা, যারা ইউটিউব থেকে দেখবা ইউটিউবে তোমার হচ্ছে কমেন্ট করে জানাবো। ওকে, এটা তোমাদের কাছে আমি দিয়ে রাখলাম হোমওয়ার্ক, এটা হ্যাঁ, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এখন 40 নাম্বার আসি, বর্গের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত কত? বর্গের পরিসীমা আর বৃত্তের পরিধি। আচ্ছা, এখন আমরা যদি বর্গের পরিসীমার দিকে লক্ষ্য রাখি, যে একটা বর্গ 4টা বাহু সমান, একটা বর্গের কি 4টা বাহু সমান, ধরো এটা একটা বর্গ, এই বর্গের 4টা বাহু কি আমার সমান, তাহলে এই বাহু এ এ এ, তাহলে এই 4 বাহুর পরিসীমা হচ্ছে 4 এ, 4 বাহুর পরিসীমা কি 4 এ। তার বৃত্তের বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর, 2 পাই আর, তার 2 পাই আর, আর কি হচ্ছে ব্যাসার্ধ, আর কি ব্যাসার্ধ মান বের করতে হবে, তাই না? আর ক্ষেত্রে আমরা যখন ছোট অঙ্ক করি ব্যাসের মান বের করি না ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ। তাহলে আর কি দ্বারা ভাগ করতে হয়, 2 দ্বারা ভাগ করতে হয় সবসময়, কি দ্বারা ভাগ করতে হয়, 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 4a ইস টু কি হবে 2 পাই আর বাই 2। আচ্ছা, 2 পাই আর বাই 2, তাহলে যদি এরকম হয় তাহলে এখানে দেখো, এখানে এর কত ছিল, এখানে ছিল 4a, তাহলে এখানে 2 পাই আর বাই 2, এখানে আরটা কি ছিল জানি, ব্যাসার্ধ ছিল, আরটা কি ছিল ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধকে আমরা আর এর পরিবর্তে এ ধরে নিই, যেহেতু এখানে এ ধরছি আমরা, বাহুটাকে এ ধরছি, তাহলে এখানে এটা কি ধরলাম, এ ধরে নিলাম। তাহলে এটা কাটা যায়, তাহলে কি থাকে এই সাইডে, তাহলে এই সাইডে থাকে 4a ইস টু কি পাই এ, পাই এ। তাহলে এখানে 4 কাটা যায় উভয় পক্ষ থেকে, 4 কাটা গেলে কি থাকে 4 বাই কি 4 বাই পাই, 4 বাই পাই, বা পাই ইস টু কি 4, 4 ইস টু পাই, এই যে 4 ইস টু পাই। ওকে, 4 ইস টু পাই। তাহলে এই হইলো আমাদের, তোমাদের হচ্ছে অনুপাত নিয়ে যত কথা ছিল এই কথাগুলো। ওকে, দেখো শরীরের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে ম্যাথ আরো ক্লিয়ার করে দেখার চেষ্টা করবো, এমসিকিউ গুলো। তোমাদের যদি কোনো এমসিকিউ সলভ থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।